আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন। এখন আমরা যেই বিষয়টা নিয়ে কথাবার্তা শুরু করব সেটা হচ্ছে তাপগতিবিদ্যা। তো তাপগতিবিদ্যা নিয়ে কথাবার্তা শুরু করার আগে আমাদের সবার প্রথমে যে জিনিসটা সম্পর্কে জানতে হবে সেটা হলো তাপ, হিট ইটসেলফ। উই হ্যাভ টু মেক আ ক্লিয়ার কনসেপ্ট অফ হিট ইটসেলফ, যে আমরা তাপ সম্পর্কে একটা পরিষ্কার ধারণা আমাদের নিতে হবে। এখন তাপের যে সংজ্ঞা আপনারা আগে শিখে আসছেন, তাপের একটা প্রথাগত সংজ্ঞা আপনারা আগে শিখে আসছেন, যেটা হচ্ছে তাপ এক প্রকার শক্তি যা ঠান্ডা ও গরমের অনুভূতি জাগায়। তাপ এক প্রকার শক্তি যা ঠান্ডা ও গরমের অনুভূতি জাগায়, এই ধরনের একটা সংজ্ঞা এটা আমাদের প্রচলিত আছে আমাদের দেশে, ঠিক আছে। কিন্তু তাপের একটা খুব সুন্দর একটা সংজ্ঞা আছে, যেটা ইন্টারন্যাশনালি খুবই খুবই ফেমাস একটা সংজ্ঞা, যেটা হচ্ছে হিটের, যদি আমি ইংলিশে লিখি, হিট ইজ অ্যান এনার্জি হুইচ is always on transit. আচ্ছা, হিট ইজ অ্যান এনার্জি হুইচ ইজ অলওয়েজ অন ট্রানজিট, অর্থাৎ তাপ এমন এক প্রকার শক্তি যা সরবরাহের উপর থাকে। তাপ এমন এক প্রকার শক্তি যা সরবরাহের উপর থাকে, এবং সরবরাহের উপর থাকা, যখন তাপ সরবরাহ বা এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াতের মধ্যে থাকবে, তখনই আমি তাপের পরিমাণটা মাপতে পারবো। কোনো বস্তুর ভিতরে কি পরিমাণ তাপ আছে সেটা আমি কখনো মাপতে পারবো না। আমি আপনার একটা সহজ কথা বলি, যে একটা বস্তুর ভিতরে কি পরিমাণ তাপ আছে সেটা আমি মাপতে পারবো না কেন? ধরেন আমার এই পাশে একটা হইতেছে পানি আছে, পানির পাত্র আছে যেটা হচ্ছে খুবই ঠান্ডা। এই পাশে একটা পানির পাত্র আছে যেটা হচ্ছে মোটামুটি খুবই গরম। আমি দুইটার ভিতরে হাত ডুবাই রাখলাম। ধরেন 1 মিনিট হাত ডুবাই রাখার পরে আমি দুইটা হাতি আমি কি ইয়াতে দিলাম, কি বলে, একটা পানির নর্মাল পানির পাত্রে দিলাম। তো যেটা ঠান্ডা পাত্রে ছিল সেটা দেখবেন নর্মাল পানি দেখবেন গরম লাগতেছে, আবার যেটা হইতেছে গরম পাত্রে ছিল সেই হাতটা ঠান্ডা লাগতেছে। এইটার এর মানে কি এই যে ওই একই পাত্রের ভিতরে দুইটা তাপমাত্রা আছে বা দুই ধরনের তাপের পরিমাণ আছে? না। এইখানে হচ্ছে একটা যেই হাত ঠান্ডা সেই হাত কি করতেছে? তাপ গ্রহণ করতেছে। আর যেই হাত গরম পাত্রে ছিল সেই হাত কি করতেছে? তাপ ত্যাগ করতেছে, এই জন্য ঠান্ডা লাগতেছে। তাহলে তাপের আমি পরিমাণ তখনই মাপতে পারি যখন আইদার হচ্ছে তাপ বের হয়ে যায় কোনো বস্তু থেকে, অথবা কোনো বস্তুতে তাপ ঢুকে। একটা বস্তুতে কি পরিমাণ তাপ আছে সেটা কখনো মাপার কোনো উপায় নাই। একটা বস্তুতে কি পরিমাণ তাপ আছে এইটা মাপার এই ধরনের প্রশ্ন, এটা পদার্থবিজ্ঞানে ইনভ্যালিড একটা কোশ্চেন। বস্তুতে রক্ষিত তাপ শক্তি বা বস্তুর ভিতর নিহিত তাপ শক্তি, এই কথাটাই পদার্থবিজ্ঞানে একটা ইনভ্যালিড কথা। তার মানে তাপ আমার মাপতে হইলে আমার আইদার কতটুকু তাপ ঢুকলো অথবা কতটুকু তাপ বের হয়ে গেল সেটা নিয়ে আমাদের কনসার্ন। এবং এই যে তাপ ঢোকা বের হওয়া, অর্থাৎ এইটা ডিটারমাইন করে টেম্পারেচার বা তাপমাত্রা, এটা বস্তুর তাপীয় অবস্থা। এটা এমন একটা অবস্থা যে একটা বস্তু আরেকটা বস্তুর সংস্পর্শে আসলে কোন বস্তু তাপ নিবে কোন বস্তু তাপ দিবে সেটা ডিটারমাইন করে যেই রাশি, সেটাকেই আমরা বলি বস্তুর তাপমাত্রা। এটা কিন্তু তাপমাত্রা বা উষ্ণতা, এটা হলো বস্তুর তাপীয় অবস্থা। তো তাপ নিয়ে আমি একটা বেসিক আইডিয়া আপনাদের দিলাম, ঠিক আছে। সো আমাদের যে চ্যাপ্টার, এই চ্যাপ্টারের নাম হচ্ছে তাপগতিবিদ্যা। আমাদের অধ্যায়ের নাম কি? অধ্যায়ের নাম হচ্ছে তাপগতিবিদ্যা।
গতিবিদ্যা, আমাদের অধ্যায়ের নাম তাপগতিবিদ্যা বা থার্মোডায়নামিক্স। আচ্ছা, এই থার্মোডায়নামিক্স এইটা একটা ডিরাইভড ফ্রম টু গ্রিক ওয়ার্ডস, দুইটা গ্রিক শব্দ থেকে ডিরাইভড হয়েছে থার্মোডায়নামিক শব্দটা। কি কোন কোন গ্রিক শব্দ থেকে ডিরাইভড হয়েছে? একটা হচ্ছে থার্ম, আর একটা হচ্ছে ডায়নামিক্স। থার্ম, এই থার্ম শব্দের অর্থ হচ্ছে হিট, এই থার্ম শব্দের অর্থ হিট, ঠিক আছে। আর ডায়নামিক্স থেকে ডায়নামিক্স হয়েছে, এটার অর্থ হচ্ছে এইটা বুঝায় পাওয়ার দিয়ে, পাওয়ার। থার্ম আর ডায়নামিক্স এটা কি? এটা দ্বারা বুঝায় পাওয়ার। এখন এই পাওয়ারকে আমরা কি লিখতে পারি? পাওয়ার হচ্ছে ওয়ার্ক বাই টাইম, একটা নির্দিষ্ট সময় কৃত কাজ, ঠিক কিনা? তাইলে থার্মোডায়নামিক্স আসলে কি নিয়ে কথা বলে জানেন? থার্মোডায়নামিক্স কথা বলে হিট আর ওয়ার্ক নিয়ে। ওয়ার্ক মানে কি? এনার্জি, কারণ আমরা এনার্জি খাটাই কাজ করি। হিট তাপকে কাজে রূপান্তর, কাজকে তাপে রূপান্তর, এটা নিয়েই মূলত থার্মোডায়নামিক্স কথা বলে। তাপকে কাজে রূপান্তর, কাজকে তাপে রূপান্তর, এইটা নিয়েই, ঠিক আছে। তাপ কাজ বা শক্তি, কাজ বা শক্তি। তাইলে কাজকে তাপে রূপান্তর অথবা তাপকে কাজে রূপান্তর, এইটা নিয়েই আসলে থার্মোডায়নামিক্স কথা বলে, এইটা নিয়েই থার্মোডায়নামিক্স কথা বলে, ঠিক আছে। তাহলে থার্মোডায়নামিক্স কি, তাপগতিবিদ্যা কি? আমি যদি সুন্দর ভাষায় বলতে চাই তাপগতিবিদ্যা কি, লড়ে কেন আমার বোর্ড? তাপগতিবিদ্যা বা থার্মোডায়নামিক্স। থার্মোডায়নামিক্স হচ্ছে পদার্থবিজ্ঞানের যে শাখায় তাপ ও কাজ কিংবা শক্তির অন্যান্য রূপের সাথে পারস্পরিক সম্পর্ক স্থাপন করা হয়, তাকে তাপগতিবিদ্যা বলে। তাকে তাপগতিবিদ্যা বলে। তাহলে পদার্থবিজ্ঞানের যে শাখায় তাপ ও কাজ কিংবা শক্তির অন্যান্য রূপের সাথে পারস্পরিক সম্পর্ক স্থাপন করা হয়, তাকে আমরা কি বলি? তাপগতিবিদ্যা বলি। পদার্থবিজ্ঞানের যে শাখায় তাপ ও কাজ কিংবা শক্তির অন্যান্য রূপের সাথে পারস্পরিক সম্পর্ক স্থাপন করা হয়, তাকে আমরা তাপগতিবিদ্যা বলি। তাহলে এই অংশটুকু একটু লিখে নেন, আমি 1 মিনিট সময় দেই, এই অংশটুকু লিখে নেন।
লিখে নেন উস্তাদ। এই অংশটুকু একটু লিখে নেন। এই অংশটুকু একটু লিখে নেন উস্তাদ। সুন্দর করে কিউট করে এই অংশটা লিখে নেন। আমার মনে হয় আপনারা লিখে নিছেন। এখন আমরা যেটা করব, তাপগতিবিদ্যায় 3টা ই নিয়ে কথা বলা হয়। 3 E's of thermodynamics। থার্মোডাইনামিক্সের 3টা ই নিয়ে কথা বলতে হবে। একটা হচ্ছে, একটাকে আমরা বলি এনার্জি, আরেকটা হচ্ছে আমার এনট্রপি, আরেকটা হচ্ছে ইকুইলিব্রিয়াম। এনার্জি বাংলা এটাকে আমরা কি বলি? শক্তি। এনট্রপি এটা হচ্ছে বিশৃঙ্খলার পরিমাপ। এগুলা নিয়ে বিশদ আলোচনা আমরা করব। বিশৃঙ্খলার পরিমাপ, ইকুইলিব্রিয়াম সাম্যাবস্থা। তাহলে থার্মোডাইনামিক্সে আমরা 3টা ই নিয়ে কথা বলি। একটা হচ্ছে এনার্জি বা শক্তি, এনট্রপি বিশৃঙ্খলার পরিমাপ, ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থা। এটা নিয়ে এই 3টা ই নিয়ে আমাদের পুরো তাপগতিবিদ্যায় আমরা কিন্তু কথাবার্তা আসলে বলি। তাহলে থার্মোডাইনামিক্সে এই 3টা ই থাকবেই। থার্মোডাইনামিক্সে আমরা যেখানেই কথা বলি না কেন, যেই জায়গায় কথা বলি না কেন, এই 3টা ই আমার কিন্তু থাকে থার্মোডাইনামিক্সে বা আমার হচ্ছে তাপগতিবিদ্যায়। ঠিক আছে, থার্মোডাইনামিক্স বা তাপগতিবিদ্যায় আমার এই 3টা ই থাকে। এখন এই তাপগতিবিদ্যা পড়ার 2টা উপায় আছে। এই থার্মোডাইনামিক্স পড়ার, স্টাডি করার 2টা উপায় আছে। একটা হচ্ছে দেখেন, স্টাডি অফ থার্মোডাইনামিক্স, স্টাডি অফ থার্মোডাইনামিক্স। তাহলে এই স্টাডির 2টা ওয়ে আছে। এই স্টাডি করার ওয়ে কয়টা আছে? 2টা ওয়ে আছে। একটাকে আমরা বলি মাইক্রোস্কোপিক অ্যাপ্রোচ। মাইক্রোস্কোপিক অ্যাপ্রোচ, আরেকটাকে আমরা বলি ম্যাক্রোস্কোপিক অ্যাপ্রোচ। আচ্ছা, মাইক্রোস্কোপিক অ্যাপ্রোচে আমরা সাধারণত আণবিক পর্যায়ে
অণুর আচরণের গড় নিয়ে আলোচনা হয়। অণুর বিভিন্ন আচরণের গড় নিয়ে আণবিক পর্যায়ে অণুর বিভিন্ন আচরণের গড় নিয়ে আলোচনা করা হয়। এটা হলো মাইক্রোস্কোপিক অ্যাপ্রোচ। এবং এই মাইক্রোস্কোপিক অ্যাপ্রোচে যেই থার্মোডাইনামিক্স, এটার একটা সুন্দর নাম আছে। এটাকে আমরা আসলে বলি, এটাকে আমরা ডাকি একটা সুন্দর নামে ডাকি, এটাকে আমরা সুন্দর একটা নামে ডাকি, সেটাকে আমরা বলি স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স বা থার্মোডাইনামিক্স, যেটাই আপনি বলেন না কেন। আর ম্যাক্রোস্কোপিক অ্যাপ্রোচে আণবিক পর্যায়ে কোনো আলোচনা হয় না। ম্যাক্রো মানে বড়, আপনারা বুঝতেই পারতেছেন। আণবিক পর্যায়ে আলোচনা হয় না। তো এটাকে আমরা সুন্দর একটা নামে ডাকি, ম্যাক্রোস্কোপিক অ্যাপ্রোচে এটাকে আমরা সুন্দর নামে ডাকি, বলি ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স। ক্লাসিক্যাল মানে সনাতন বা পুরাণ, ঠিক আছে। এটা আপনারা তুলে নিতে পারেন। তাহলে স্টাডি অফ থার্মোডাইনামিক্স পড়ার দুইটা পদ্ধতি আছে। একটা হচ্ছে মাইক্রোস্কোপিক অ্যাপ্রোচ, যেখানে আণবিক পর্যায়ে অণুর আচরণের গড় নিয়ে আলোচনা করা হয়, এটাকে আমরা স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্সও বলি। আরেকটা হচ্ছে ম্যাক্রোস্কোপিক অ্যাপ্রোচ, আণবিক পর্যায়ে এর কোনো আলোচনা হবে না, এইটাকে আমরা ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স বলে থাকি। এবং আমরা কিন্তু এই ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স নিয়েই কথাবার্তা বলবো আপনাদের এই লেভেলে, এইচএসসি লেভেলে। স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স এটা পিওর ফিজিক্সের অংশ, ঠিক আছে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংও কোথাও কোথাও পড়ায়, সব জায়গায় পড়ায় না, ঠিক আছে। তো আমরা এই জিনিসগুলা নিয়ে আমরা কথাবার্তা, এই জিনিসটুকু আমরা বুঝতে পারলাম, এই জিনিসটুকু আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম। এখন দেখেন, থার্মোডাইনামিক্স নিয়ে যদি আমার কথা বলতে হয়, প্রথমে আমাদের যে কথা বলতে হবে সেটা হচ্ছে তাপগতীয় ব্যবস্থা। তাপগতীয় ব্যবস্থা বা তাপগতীয় ব্যবস্থা, সেটাকে আমরা বলি হচ্ছে থার্মোডাইনামিক্যাল সিস্টেম। তাহলে এই তাপগতীয় ব্যবস্থা নিয়ে আমরা এখন কথাবার্তা বলবো, তাপগতীয় ব্যবস্থা নিয়ে কথাবার্তা আমরা বলবো। আচ্ছা, তো তাপগতীয় ব্যবস্থা হচ্ছে একদল অণুর সমষ্টি, বা একটি কি বলবো, একটি অঞ্চল বা একটি ক্ষেত্র। আচ্ছা, একদল অণুর সমষ্টি বা একটি নির্দিষ্ট আয়তন যেখানে
যেখানকার তাপগতীয় আচরণ পর্যবেক্ষণ করা হবে। তাকে তাপগতীয় ব্যবস্থা বলে। আচ্ছা, তাহলে একদল অণুর সমষ্টি বা একটি নির্দিষ্ট আয়তন, কোন একটা জায়গার একটা আয়তন, ধরেন এইখানে কিছু অণু আছে, ধরেন এইখানে কিছু অণু আছে, এই অণুগুলার আমি কথাবার্তা বলবো, এইখানে এই কয়টা অণু নিয়ে আমি আলাপ আলোচনা করব, তাহলে এইটাই আমার কি হবে? সিস্টেম হবে। অথবা ধরেন একটা জায়গায় অনেক অণু আছে, এই অনেক অণুর ভিতরে আমি কি করলাম? এই অংশটুকু নিয়ে আমি কথা বলবো, তাহলে এইটাই আমার সিস্টেম। তাহলে এই অংশটুকু, এইখানে একটা ধরেন একটা আয়তন, এইখানে যা কিছু পড়ছে সেটা নিয়ে আমি কথা বলবো, এটাও সিস্টেম। তাহলে আমি আমি পরীক্ষা করতেছি বা আমি একটা জিনিস অবজার্ভ করতেছি, যেই জিনিসটার তাপীয় ব্যবহার আচরণ আমি অবজার্ভ করতেছি, সেটাই হচ্ছে আমার তাপগতীয় ব্যবস্থা বা থার্মোডায়নামিক্যাল সিস্টেম। সেটাই হচ্ছে আমার তাপগতীয় ব্যবস্থা বা থার্মোডায়নামিক্যাল সিস্টেম। আচ্ছা, এবার খেয়াল করেন এই যে থার্মোডায়নামিক্যাল সিস্টেম, এইটা পর্যবেক্ষণ করার দুইটা পদ্ধতি আছে। ঠিক আছে, এই যে তাপগতীয় ব্যবস্থা, এইটা পর্যবেক্ষণ করার দুইটা পদ্ধতি আছে। ঠিক আছে, এই যে এইখানে খেয়াল করেন আমি কি করছি? কিছু অণুকে নিছি, এইটা হচ্ছে কোয়ান্টিটি অফ ম্যাটার, যেটা হচ্ছে ধরেন এটার এইটুকুর একটা নির্দিষ্ট ভর আছে। কোয়ান্টিটি অফ ম্যাটার, এটাকে আমরা বলতে পারি, এটাকে আমরা মাস বলতে পারি, মাস। কোয়ান্টিটি অফ ম্যাটারকে একটা মাস বলতে পারি, অর্থাৎ এটা এই অংশটা হচ্ছে আমার সিস্টেম। এই যে এই কয়টা অণু ছাড়া আমি অন্য কোনো কিছু নিয়ে বলবো না, তাহলে এই কয়টা অণুর একটা ভর আছে। তাহলে এই যেই অ্যাপ্রোচে এইটা নিয়ে কথা বলবো, এই যে এই তাপগতীয় ব্যবস্থার এই অ্যাপ্রোচটাকে আমরা বলি, এই অ্যাপ্রোচের একটা নির্দিষ্ট নাম আছে, সেটাকে আমরা বলি কন্ট্রোল মাস সিস্টেম। কন্ট্রোল মাস সিস্টেম অর্থাৎ আমি কিছু নির্দিষ্ট অণু নিয়ে নিছি, কিছু নির্দিষ্ট কোয়ান্টিটি অফ ম্যাটার বা পদার্থের পরিমাণ নিয়ে নিছি, যেটা নিয়ে আমি তাপগতীয় আলোচনা করব। অর্থাৎ সেটা একটা নির্দিষ্ট ভরের জিনিস, এর বাইরে আমি অন্য কোনো কিছু নিয়ে আলোচনা করব না। তাহলে এই যে অংশটা, এটার আমি কি কন্ট্রোল করতেছি? ম্যাস কন্ট্রোল করতেছি। তাহলে এই কন্ট্রোল ম্যাস সিস্টেম বা কন্ট্রোল ম্যাস অ্যাপ্রোচ বলা যায়, সিস্টেম না বলে অ্যাপ্রোচ বলি আমি। কন্ট্রোল ম্যাস অ্যাপ্রোচ, এই অ্যাপ্রোচে আমি সিস্টেম নিয়ে কথা বলতে পারি, কন্ট্রোল ম্যাস অ্যাপ্রোচ। আর এইটা ধরেন হচ্ছে অনেক এখানে অণু আছে, এর ভিতরে একটা এলাকা আমি চুজ করে নিলাম, একটা আয়তন চুজ করে নিলাম, তাহলে এইটাকে আমরা বলি কন্ট্রোল ভলিউম অ্যাপ্রোচ। এটাকে আমরা কি বলি? কন্ট্রোল ভলিউম অ্যাপ্রোচ। তাইলে আমার অ্যাপ্রোচ কয় ধরনের আছে? দুই ধরনের আছে, একটা হচ্ছে কন্ট্রোল ম্যাস অ্যাপ্রোচ, আরেকটা হচ্ছে কন্ট্রোল ভলিউম অ্যাপ্রোচ। এই দুই অ্যাপ্রোচে আমরা কোনো একটা সিস্টেম নিয়ে কথাবার্তা বলতে পারি। এই দুই অ্যাপ্রোচে আমরা কোনো একটা সিস্টেম নিয়ে, এই কন্ট্রোল ভলিউম অ্যাপ্রোচে কিন্তু আমার
ম্যাটার করে না যে এর ভিতরে কি পরিমাণ ভর আছে। আমি একটা এলাকা চুজ করে দিছি, এই এলাকার ভিতরে যদি আরো ভর থাকে, এই এলাকার ভিতরে যদি ধরেন আপনি আরো ভর ঢুকান, আমার ম্যাথস নিয়ে কোনো চিন্তা নাই, আরো ভর থাকে কোনো সমস্যা নাই, কিন্তু আমি এই এলাকার বাইরে কথা বলবো না। আর এখানে আমার মাস নিয়ে চিন্তা আছে, এই জন্য আমি কন্ট্রোল মাস। এইখানে আমার কি ভলিউম নিয়ে চিন্তা আছে। বুঝাইতে পারছি জিনিসটা এইটাই। ওকে, আমরা সামনে আলোচনা করি। আচ্ছা, এখন একটা ব্যবস্থার দুইটা জিনিসটি আমরা কথাবার্তা বলবো। একটা হচ্ছে এই ব্যবস্থার আশেপাশে যা আছে, যেটাকে সিস্টেম ধরছি, সিস্টেমের আশেপাশে যা আছে সেটাকে আমরা বলি সারাউন্ডিং। সিস্টেমের আশেপাশে যা আছে সেটাকে আমরা বলি সারাউন্ডিং। ধরেন এইটা হচ্ছে আমার সিস্টেম, এর ভিতরে ধরেন এর ভিতরে কিছু ম্যাটার আছে, এর আশেপাশে যা আছে সারাউন্ডিং তাহলে এইটাকে আমরা বলি পারিপার্শ্বিকতা। বা সারাউন্ডিং। সিস্টেম বাদে আশেপাশে যা কিছু আছে তা সারাউন্ডিং এর অন্তর্ভুক্ত, তা পারিপার্শ্বিকতার অন্তর্ভুক্ত। আচ্ছা, এরপর আছে হইতেছে বাউন্ডারি। বাউন্ডারি যদিও এটাকে বলা হয়, এটা কোনো কোনো ক্ষেত্রে পারিপার্শ্বিকতার অন্তর্ভুক্ত, কিন্তু আসলে বাউন্ডারির আলাদা একটা রোল আছে। ঠিক আছে, যদিও অনেক ক্ষেত্রে বলা হয় এটা পারিপার্শ্বিকতার অন্তর্ভুক্ত, কিন্তু বাউন্ডারির আলাদা একটা রোল আছে। বাউন্ডারি হচ্ছে একটি ত্রিমাত্রিক তল যা ব্যবস্থাকে, সিস্টেম বা ব্যবস্থাকে আবদ্ধ রাখে। ঠিক আছে। আচ্ছা, এখন এই বাউন্ডারি বাস্তব হইতে পারে, কাল্পনিকও হইতে পারে। বাউন্ডারি বাস্তব বা কাল্পনিক হতে
পারে। বাউন্ডারির পুরুত্ব গাণিতিকভাবে সর্বদা শূন্য। তাহলে পুরুত্ব শূন্য মানে আয়তন শূন্য। পুরুত্ব সর্বদা গাণিতিকভাবে, বাউন্ডারির পুরুত্ব গাণিতিকভাবে শূন্য, সুতরাং এটি আয়তন শূন্য। এর আয়তনও শূন্য। আর বাউন্ডারি বাউন্ডারির বিস্তার নির্দিষ্ট কিংবা অনির্দিষ্ট হতে পারে। আচ্ছা, এখন মনে রাখতে হবে বাউন্ডারি বাস্তবও হইতে পারে, কাল্পনিকও হইতে পারে। আমি একটু আগে যে কথা বলতেছিলাম যে এইখানে যখন আমি কন্ট্রোল মাস অ্যাপ্রোচে যাব তখন তার বাউন্ডারি কাল্পনিক, আর যখন আমি কন্ট্রোল ভলিউম অ্যাপ্রোচে যাব তখন আমার একটা পাত্র ইউজ করতে হবে, তখন এই পাত্রটাই আমার বাউন্ডারি হিসেবে কাজ করবে। যদিও ওই পাত্রের আয়তন আমি কখনোই ক্যালকুলেশনের ভিতরে আনবো না, পাত্রের আয়তন আমি কখনোই এই থার্মোডাইনামিক্যাল ক্যালকুলেশনের ভিতরে পাত্রের আয়তনটা কখনোই আনবো না। আরেকটা জিনিস আমি বলি, আমাদের এই এইচএসসি পর্যায়ে সিস্টেম সর্বদাই কি হবে? সিস্টেম সর্বদাই হবে হচ্ছে গ্যাসীয়, ঠিক আছে? কিন্তু আপনি যখন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ যাবেন তখন সিস্টেম কিন্তু তরল হয় অধিকাংশ ক্ষেত্রে, কারণ আপনি ইঞ্জিনের তেল নিয়ে আপনি কথাবার্তা বলবেন, তাই না? সো এই জিনিসটা বাউন্ডারির বিস্তার নির্দিষ্ট কিংবা আমার কি হইতে পারে, অনির্দিষ্ট হইতে পারে। কারণ কি, ধরেন আপনার এইখানে একটা পিস্টন আছে, এটা ঘুরে, তাহলে এই পিস্টনটা উপরে যায় নিচে যায়, এটা ইঞ্জিনের পিস্টন, উপরে নিচে যাবে না? তাহলে এই ক্ষেত্রে বাউন্ডারির এরিয়া নির্দিষ্ট অনির্দিষ্ট হচ্ছে না, কারণ উপরে নিচে যাচ্ছে, তাহলে বাউন্ডারি তো এই জায়গায় নির্দিষ্ট নাই। বুঝাইতে পারছি? তো এই অংশটা একটু তুলে নেন, আমি 2 মিনিট সময় দেই, তুলে নেন, আমি ছেড়ে দিছি বোর্ড, তুলে নেন। আচ্ছা, এবার খেয়াল করেন, এখন আমরা এই যে তাপগতীয় ব্যবস্থা, এই তাপগতীয় ব্যবস্থা 3 ধরনের হয়। তাপগতীয় ব্যবস্থা বা থার্মোডাইনামিক্যাল সিস্টেম,
সিস্টেম এইটা তিন ধরনের হয় ওস্তাদ। থার্মোডাইনামিক্যাল সিস্টেম এটা তিন ধরনের হয়। কি কি ব্যবস্থা? একটাকে বলে ওপেন সিস্টেম বা খোলা ব্যবস্থা। তারপর হচ্ছে ক্লোজ সিস্টেম বা বদ্ধ ব্যবস্থা। তারপর হচ্ছে কি আইসোলেটেড সিস্টেম। আইসোলেটেড সিস্টেম, আইসোলেট মানে বিচ্ছিন্ন ব্যবস্থা। বিচ্ছিন্ন ব্যবস্থা। তাহলে তাপগতীয় প্রক্রিয়া কয় ধরনের? তিন ধরনের। একটা হচ্ছে ওপেন সিস্টেম, একটা হচ্ছে ক্লোজ সিস্টেম, একটা হচ্ছে আইসোলেটেড সিস্টেম, তাই না? ওপেন সিস্টেম, ক্লোজ সিস্টেম আর একটা আইসোলেটেড সিস্টেম। আচ্ছা, এই তিন ধরনের ব্যবস্থা নিয়ে এই থার্মোডাইনামিক্যাল সিস্টেম কাজ করে। তাহলে কি কি ব্যবস্থা? ওপেন সিস্টেম কি, ক্লোজ সিস্টেম কি, আর হইতেছে কি আইসোলেটেড সিস্টেম কি, একদম সুন্দর করে বুঝাই। দেখেন, ওপেন সিস্টেম কি? খোলা ব্যবস্থা। খোলা ব্যবস্থা বা আমরা যেটাকে বলি ওপেন সিস্টেম। হ্যাঁ, ওপেন সিস্টেম, খোলা ব্যবস্থা বা ওপেন সিস্টেম। ওপেন সিস্টেম জিনিসটা কি? ধরেন এইটা হচ্ছে আমার সিস্টেম, এই অংশটুকু। এই সিস্টেমের ভিতরে ধরেন আপনি পানি জাল দিচ্ছেন ঢাকনা খুলে। আমার কথা বুঝছেন? আপনি পানি জাল দিচ্ছেন ঢাকনা খুলে। এখন বলেন তো, এই ঢাকনা খুলে যখন পানি জাল দিচ্ছেন তখন কি আপনি উপর থেকে পানি ঢালতে পারবেন না? ঢাকনা খুলে যখন পানি ঢালতে পারবেন না, তার মানে কি আপনি সিস্টেমের ভিতরে ভর দিতে পারবেন। তাহলে মাস ইনপুট দেওয়া যায় সিস্টেমে। আমি কি করতে পারবো? মাস ইন করতে পারবো। আবার কি জাল দেওয়ার কারণে জলীয় বাষ্প হয়ে ভর আবার বের হয়ে যাচ্ছে, তাহলে মাস আউটপুটও হচ্ছে, মাস আউটও হয়ে যাচ্ছে এখান থেকে, ঠিক কিনা? আবার যখন আমি এটাকে তাপ দিচ্ছি তখন এনার্জি এটাতে কি করতেছে? হচ্ছে এনার্জি ইন। আবার যখন রেখে দিচ্ছি তখন এর থেকে তাপ বের হয়ে যাচ্ছে, এনার্জি আউট। তার মানে আপনি এইখানে লিখবেন যে ব্যবস্থায় তাপ এবং ভর এবং শক্তি উভয়ের
ভর এবং শক্তি উভয়ের স্থানান্তর হয়, ব্যবস্থার সাথে পারিপার্শ্বিকের আদান প্রদান হয়, এবং এর আশেপাশে যা আছে সব কিন্তু সারাউন্ডিং। পারিপার্শ্বিকের সাথে সারাউন্ডিং, এর আশেপাশে যা আছে সব সারাউন্ডিং। তাহলে পারিপার্শ্বিকের সাথে আমার ভরও আদান প্রদান হইতেছে, আমার কি শক্তিও আদান প্রদান হইতেছে। তাহলে সেটাকে আমরা কি বলবো? খোলা ব্যবস্থা বলবো। সেটাকে আমরা খোলা ব্যবস্থা বা ওপেন সিস্টেম বলবো। বুঝাইতে পারছি? পারিপার্শ্বিকের সাথে আমার ভরও আদান প্রদান হইতেছে, শক্তিরও আদান প্রদান হইতেছে, তাহলে সেটাকে আমি কি বলবো? খোলা ব্যবস্থা বলবো। বুঝাইতে পারছি কিনা? খোলা ব্যবস্থা। আর এরপরে আমরা আসব বদ্ধ ব্যবস্থা নিয়ে, বা বন্ধ ব্যবস্থা। বদ্ধ ব্যবস্থা। আচ্ছা, বা ক্লোজ সিস্টেম। ক্লোজ সিস্টেম, ক্লোজ সিস্টেম। হ্যাঁ, বদ্ধ ব্যবস্থা। তো বদ্ধ ব্যবস্থাটা কিরকম? যে ধরেন এইখানে সিস্টেম আছে, এই সিস্টেমের ভিতরে ধরেন আপনি ওই যে পাতিলে পানি জাল দিচ্ছেন, এখনো জাল দিচ্ছেন কিন্তু ঢাকনা বন্ধ করে রাখছেন, তাইলে পাতিল থেকে কি জলীয় বাষ্প বাইরে হয়ে বাইরে যেতে পারবে না? বাইরের থেকে আপনি কিছু ভিতরে দিতে পারবেন না। শুধুমাত্র কি যখন রেখে দিবেন জিনিসটা ঠান্ডা হয়ে যাবে, যখন আরো হিট দিবেন তখন ওটা গরম হবে। তার মানে এনার্জি ইনপুট আউটপুট আমি করতে পারবো। এনার্জি ইনপুট হবে, এনার্জি আউটপুট হবে, এনার্জি বাইরে যাবে, এনার্জি আউট। কিন্তু ম্যাস কখনোই হচ্ছে ভরের আদান প্রদান হবে না। ঠিক আছে? ভরের আদান প্রদান হবে না। ম্যাস ক্যান নট ক্রস দ্য বাউন্ডারি। এইখানে যদি আমি একটা বাউন্ডারি কল্পনা করি এই সিস্টেমের চারপাশে, তাহলে এইখানে আমি লিখব ম্যাস ক্যান নট ক্রস দ্য বাউন্ডারি। ভর এই বাউন্ডারি থেকে বের হইতে পারবে না, ম্যাস এখানে আদান প্রদান হবে না। আরেকটা যদি আমি বলি সেটা হচ্ছে বিচ্ছিন্ন ব্যবস্থা। আইসোলেটেড সিস্টেম। আইসোলেটেড সিস্টেমের ক্ষেত্রে আমি কি বলবো? সিস্টেম, ধরেন আপনি পানি কোথায় রাখছেন? থার্মোফ্লাস্কের ভিতর রাখছেন। এই থার্মোফ্লাস্কের ভিতরে কি আপনি আরো পানি ঢুকাইতে পারবেন মুখ বন্ধ অবস্থায়? না। আবার থার্মোফ্লাস্ক থেকে কি পানি বাইরে হয়ে যাবে? না। থার্মোফ্লাস্কের ভিতরে কি হিট ঢুকবে? নতুন ঢুকবে না। থার্মোফ্লাস্ক থেকে হিট বেরোবে? বেরোবে অনেক পরে বেরোবে। 100% আইসোলেটেড সিস্টেম তৈরি করা সম্ভব হয় নাই, কিন্তু তবুও এখান থেকে হিট বের হবে না। ঠিক আছে? অনেকক্ষণ যাবত বের হয় না হিট, মানে খুবই আস্তে বের হয়। তাইলে এইখানে ম্যাস, আচ্ছা এটার আশেপাশেও কিন্তু সারাউন্ডিং, সব মনে রাখেন, এটার আশেপাশেও সারাউন্ডিং বা পারিপার্শ্বিক সারাউন্ডিং। এটার আশেপাশেও সারাউন্ডিং।
তাহলে দেখেন এখানে mass and energy interaction with surrounding is not allowed. তার মানে এই ভর এবং শক্তির আদান প্রদান এই ইয়ার সাথে পারিপার্শ্বিকের সাথে সেটা এই আইসোলেটেড সিস্টেমে অ্যালাউড না। ঠিক আছে, তাইলে আমরা সিস্টেম কয় ধরনের পড়লাম? 3 ধরনের সিস্টেম পড়লাম। একটা হচ্ছে আইসোলেটেড সিস্টেম, ঠিক আছে, একটা হচ্ছে ক্লোজ সিস্টেম, আর একটা কি আমার ওপেন সিস্টেম। একটা আইসোলেটেড সিস্টেম, একটা ক্লোজ সিস্টেম, একটা ওপেন সিস্টেম। ক্লিয়ার? আমার মনে হয় আমি মোটামুটি বুঝাইতে পারছি।